হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্কুলে পদার্পণ করার জন্য। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে। আচ্ছা। তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা যখন আচ্ছা। 1996 সালে তার বয়স উনি 1971 সালে জন্ম, তো 1996 সালে স্কুলটা প্রতিষ্ঠা করেন। আচ্ছা। 71 থেকে 96 পর্যন্ত একদম সহজ হিসাব, মাত্র 27 বছর বয়সে উনি স্কুলটাকে প্রতিষ্ঠিত করেছেন। এখন প্রশ্ন আসে কীভাবে করেছেন? ওনার বাবার সহায় সম্পত্তি অনেকগুলো ছিল। আচ্ছা। একবার এই এলাকার অনেক জমি জায়গা ছিল, যে জমির একটা অংশর মালিক উনি। ওনার অংশটা পুরাটাই তিনি স্কুলকে একেবারে সতর্পণ করে দিয়ে দিয়েছেন। আচ্ছা। ওনার নিজের জন্য কিছু রাখেন নাই। আর 3 সালে স্কুলটি স্বীকৃতিপ্রাপ্ত হয়। আচ্ছা। তারপর 2004 সালে এমপিভুক্ত হয়। আচ্ছা। উনি নিজের সব একেবারে নিজের চেষ্টায় 2004 সালে এমপিভুক্ত হয়। 2005 সালে নবম দশম শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত হয় এবং পরীক্ষা দেওয়ার সুযোগ হয় 7 সালে। আচ্ছা। 6 সাল থেকে একটা উনি 6-7 সালের দিকে একটা কলেজেরও পাঠদানের অনুমতি নিয়ে আসেন। আচ্ছা। তো স্কুলটিকে যে উনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু কলেজটিকে যেহেতু একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এটা এখনও ওরকমভাবে গড়ে তুলতে পারেন নাই। হলো এই ইউনিয়নের কুলিয়ারচর উপজেলার ৬০০টি ইউনিয়নের ৬০০টি হাই স্কুল থেকে 1989 সালে এসএসসিতে ফার্স্ট ডিভিশন, এইচএসসিতে ময়মনসিংহ একটা কলেজ থেকে আইকম ঢাকা বোর্ড স্ট্যান্ড তৃতীয় স্থান, 800, তার প্রাপ্ত নম্বর ছিল 888। আচ্ছা। তিল তিল করতে করতে এ পর্যন্ত স্কুলটিকে নিয়ে আসছেন। 1200 মতন স্টুডেন্ট আছে। আর গত 3 বছরের ফলাফল অষ্টম এবং এসএসসি ফলাফল হিসাব করলে দেখা যায় কি আমার জেএসসি 400 পরীক্ষার্থী থাকে। মাঝে মাঝে একটু কমে আসে, ওই মাদ্রাসা আছে একটু তো চলে যায়। করোনাকালীন সময়ে দেখা যায় স্কুলের ছাত্র স্টুডেন্ট কমে গেছে, মাদ্রাসা চলে গেছে। আবার করোনাকালীন সময় আমরা সেটা আবার মানে চেষ্টা করে আমরা আমাদের জায়গায় ফিরে আসছি। 23 সালে 400 পরীক্ষার্থী ছিল জেএসসি, আর এসএসসি ছিল 295 জন, অর্থাৎ প্রায় 300। আর বিগত 3 বছর রেজাল্ট হিসাব করলে আমরা রেজাল্ট প্রায় 85, মানে 85% মানে মতো থাকে রেজাল্ট। 25 রেজাল্টটা একটু ঘাটতি আছে, কারণ ওই আগের বছর রেজাল্ট যেতে পড়াশোনার সাথে এই বেসটাকে দুর্বল ছিল না, দুর্বল ছিল না, দুর্বলের জন্য না, কারণ সিলেবাসটা ছিল 5 আগস্টের আগে ছিল একরকম সিলেবাস, 24 সালে, আর 5 আগস্টের পর হয়ে গেছে আরেক সিলেবাস। হ্যাঁ, সেটা আমার স্কুলের না, প্রত্যেকটি স্কুল এবং কলেজের রেজাল্টই আগের মতো মন মতো না। 67% পাশের হার আসছে। তো আর এখন আমরা একতলা ভবন পেয়েছি গভর্নমেন্ট থেকে, 3 তলা, আর বাকি উপরে যে 3 তলা সম্প্রসারণ 3 তলা ভবন হবে, স্যাংশন হয়েছে, এখন টেন্ডার হবে, পরে কাজ ধরবে আর কি। এতটুকু জানি যে আপনি প্রতিষ্ঠাতা সহধর্মিণী হিসেবে এই স্কুলটি পরিচালনা করে যাচ্ছেন, স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে আপনি আছেন। তো আপনি একজন শিক্ষক হিসেবে আপনার মানে শিক্ষকতার জীবনের কিছু কথা আমরা জানতে চাচ্ছি। আসলে আমি যখন লেখাপড়া করি, আমার লেখাপড়ার জীবনে শুরু হয়েছিল এসবি গভর্নমেন্ট স্কুল থেকে, কিশোরগঞ্জ জেলা। তারপরে ছিল গুরুদয়ালে আমি আসলে ক্লাস করতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, ছেলে মেয়ে, এই জন্য তখন আমার বয়সটা একেবারেই কম। তখন আমি সরকারি মহিলা কলেজে থেকে ইন্টারটা পাস করি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার স্টাডিজ আসছিল সাবজেক্ট, সেই জন্য আমার পড়া হয়নি। তারপরে আমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে আপনার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করি ভার্সিটি থেকে, কুমিল্লা টিটিসি থেকে, সরকারি কলেজ থেকে। তারপরে এমএড করি, বিএড, এমএ ও ফার্স্ট ক্লাস, এমএডও ফার্স্ট ক্লাস। আর শিক্ষকতার জীবন শুরু করি 1996 সাল থেকে। তখন আসলে আমার শিক্ষকতার জীবনটা আমি ভাবছি না কখনই যে আমি এই পেশায় আসবো। ভাবছিলাম যে অন্য একটা, প্রথমে আমার মা ভাবছিল যে মেডিকেলে পড়াশোনা করার জন্য, কিন্তু আমি মেডিকেলে আমার একেবারেই ইচ্ছে ছিল না, যে কোনো কারণে হোক। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আসলে কিছু জিনিসে কারো উপরে হাত থাকে না। আমরা যদি আল্লাহ আমাকে স্বাধীন করে দিয়েছে দুনিয়াতে, আখিরাতে নয়, মানে আল্লাহর
রহমতে এবং আল্লাহর বিশেষ নিয়ামত। নিয়ামতে এই পেশায় যুক্ত হয়েছি। এই পেশায় যুক্ত হওয়ার পর নিজেকে আমি গর্বিত মনে করি। ছেলেমেয়েরা একবার হেমিলেনের বাসলার মতো না, পিছু মানে কেমন আঁকড়ে ধরে থাকে, তখন ব্যাপারটা আরও ভালো লাগে। ও আরেকটু কথা বলিনি, আমার প্রিমিয়ার ব্যাংকে ও হয়েছিল, ম্যানেজার পোস্টে আমার চাকরি হয়েছিল। আচ্ছা। তখন আমার মা বললো, স্বামী বললো, তুমি যে যাবো প্রিমিয়ার ব্যাংকে, তোমার তো বাচ্চা কাছে আচ্ছা আছে, তুমি সকালে যাবে 9টায়, আবার ব্যাংক শিপ মিলিটিলে আসতে 8টা 9টা বাজতে পারে, কোনো দিন 5টার সময় আসতে পারো, 9টা 10টার সময় আসতে পারো, সামলাবে। প্রিমিয়ার ব্যাংকে টাকার ইফেক্ট মনে করলাম না। শিক্ষকতার জীবন একটা মানবতার জীবনযাপন। 1996 সালে জয়েন করি। তখন আমার হাত বেয়ে ছেলেমেয়েরা অনেক জায়গায় শিক্ষা গ্রহণ করছে। যেমন সম্ভব পাক্কার মাথায় রুহুল আলম সাহেবের বাড়ির কাছে পাক্কার মাথায় প্রাইমারি স্কুলের সাথে একটা ছেলে আছে রাসেল, আমার হাতেই গড়া। সে চিরাং ভার্সিটিতে আপনার রসায়নের লেকচারার হিসেবে আছে। আবার ভৈরবী আপনার ওই যে পানোল্লাসার গ্রামের গাজীটিকের, সে আর্মিতে ভালো পোস্টে ঢুকছে। আমার খুব মানুষের খুব শান্তি লাগছে। আবার ভাটি কৃষ্ণনগরের একটা ছেলে, সেও আমি এসএসসি পাস করে দেওয়ার পরে ইন্টারে গুরুদের কলেজে, সে আমার হাত ধরে গুরুদের কলেজে ভর্তি হয়েছে। আমার গুরুদলে অ্যাডমিশন দিয়ে দিবেন। আর্মি তো সে সফলতার সাথে চাকরি করতেছে, আমার খুব ভালো লাগে। এখানে আমি 14 সালে জয়েন করছি। 14তে জয়েন করার পরে এখানকার বাচ্চাদেরকেও আমার কাছে খুব ভালো লাগে। পুলিশের চাকরি হয়েছে মাধবদের, সেও আর্মিতে চলে গেছে। নিজের হাতের গড়া ছেলেমেয়েরা যখন দেখি ভালো একটা কাজে পোস্টে চলে গেছে, ভালো লাগে। আমরা কথা বলছি আবুল কাশিম উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক বিউটি বেগম ম্যাডামের সঙ্গে। আমি এই বছরের আগে, অর্থাৎ 25 সালের শেষ পর্যায়ে নভেম্বর ডিসেম্বর মাসে 6 to 10 পর্যন্ত সকল অভিভাবককে, বিশেষ করে মাদেরকে মা সমাবেশটা করেছেন। কিছু জায়গায় বাবারও আসছেন, যেখানে মারা আসতে পারেন নাই। আসার পরে তাদেরকে বুঝাইলাম যে বর্তমান যে জামানা যে যুগ করেছে, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমাকে যদি মা পিতা মাতা হিসেবে একটু সচেতন করেন, তাহলে আপনাদের ছেলেমেয়েদেরকে আমি সুন্দর একটা স্থান পৌঁছায় দেবো। ছেলেমেয়েরা ওরা ভালো করবে, যাতে পড়াশোনা করে সেটা রাখবে। ওনার সহজ বললাম যে অভিভাবকরা আজকে বলে গেছে, কালকে ভুলে যাবে। ছেলেমেয়েরা পড়লো কি না পড়লো, হয়তো মন থাকবে না, আবার পড়ছে, ছেলেমেয়েরা বোঝাবে পড়ছে আব্বু, আমার ভালো শুয়ে থাকি, ঘুমাই থাকি, বা একটু খেলাধুলা যাবে, বা অনেক কিছু। সবাই সচেতন না শিক্ষকের মতন, বা একজন একটা শিক্ষককে আগে সচেতন থাকতে হবে। তাহলে আমি শিক্ষকদেরকে নিয়ে যখন আবার এই দ্বিতীয় সমাবেশ করার পরে শিক্ষকদের সাথে সমাবেশ করলাম, তখন আমি বললাম আপনারা প্রতিটি গ্রামে একটা টিম তৈরি করেন শিক্ষকরা, হোম ভিজিটের জন্য। হোম ভিজিটে কোনদিন সকালে যাবো, কোনদিন বিকালে প্রশ্ন এসে না, আমি সন্ধ্যার পরে যাবো। বিশেষ করে সন্ধ্যার পরে ছেলেমেয়েরা পড়তে বসে কিনা, বা মোবাইল নিয়ে বসে থাকে কিনা, বাইরে বন্ধু বসে আড্ডা মারে কিনা, বা গল্প গুজব করে কিনা, বা সন্ধ্যা হলো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম কিনা, সেটা আমরা দেখবো। আমার খুব কষ্ট লাগবে। আর আমি যদি আপনার সাথে যেতে পারি আমার ভালো লাগবে। এটা আগে থেকে করেছি, 26 সালে একটু বেশি টিচারদেরকে আমি বলে রাখছি যে যদি আপনারা বিন্দু পরিমাণ ক্লাসে আপনাদের গাবড়ি থাকে, আন্তরিকতা থাকে, সেটা আমি কিছু বলবো না, আপনার আল্লাহর কাছে দায়ী থাকবে। ডেস্কটপ আছে, শ্রেণীর ক্লাসে যে 56 ইঞ্চি যে টিভির মতো যেটা প্রজেক্টর, ওটা আছে, ওটা টিচাররা ক্লাসগুলি করে। মেয়েদেরকে আমি আগে বলছি যে সমাবেশ করলাম পিতামাতার সাথে, বলছি কোনো ছেলেমেয়ের হাতে যেন কোনো মোবাইল না থাকে পর্যন্ত, মোবাইল না থাকে। মোবাইল থাকে তাহলে আমি ছুপিয়ে ফেলবো। আমি টিম জয়েন যাবে, যদি কোনো বাচ্চার হাতে মোবাইল থাকে, আমি শুধু শিক্ষার্থীদেরকে তিরস্কৃত করবো না, পিতা মাতাকে আমি তিরস্কার করবো। কোনো বাচ্চার হাতে মোবাইল দিতে পারবে না, স্কুলে মোবাইল নিয়ে আসবে না। তো ও কি আছে, এখন একটা সময় আমার আমি সারাক্ষণ পড়াশোনা করবো না, একটু বিনোদনের জন্য হয়তো সারাক্ষণ আমি খেলাধুলা করবো না, সারাক্ষণ আমি মা বাবার সাথে কাজও করবো না, একটু ফাঁকে আমি 10 মিনিট 15 মিনিট দেখলাম, এই আর কি। ভালো জিনিসটা আমি দেবো না। বাবাকে বলবে ওই স্কুল থেকে আমার এত ওইখান থেকে কাজ দিয়েছে, ওটা আমি পিডিএফ করতে হবে, পড়াশোনা করতে হবে মোবাইলে। ছেলেমেয়েরা এটা বলে পিতামাতাকে যে আমাকে, এটা সম্পূর্ণ ভুল, আপনারা কিন্তু মোবাইলে দিচ্ছেন না, কিছু না দিচ্ছি না, ওটা বলছে এটা
রেখে এখন দাও, আবার রেখে দিতে রেখে দাও। বলেছে। হ্যাঁ, একটু একটু দেখো ওটাই বাল্য বিবাহ যেটা কুফল, একেবারে যখন স্কুল জীবনে ছিলাম তখনই কুফলটা পড়ে আসছি। বিবাহ হলে অল্প বয়সে মা হয়ে যায়, জি ক্ষতি হয়, শারীরিক, মানসিক স্বাস্থ্য ক্ষতি হয়। বেশি ভালো লেখাপড়া করতে পারে, তার জীবন তত সফল, তার জীবন তত সুন্দর। একটা এলাকা বিশেষ হয় আর কি। তো আমার আশেপাশে মাদকটা আমার এরকম নাই, ইয়াবা বা আর ফেন্সিডিল এই ধরনের কিছু নাই। জি আর এই ধরনের থেকে আমার ছেলেমেয়েদেরকে আমি এটা দেখি না, তো এলাকা তো আমার চোখে পড়ে না। আর এটা পড়লে অবশ্যই আমি প্রতিকার করা আমি করতে পারবো না ওদেরকে, আমি জানি ওদের সাথে পারবো না। আমি যদি না করি ওরা আমার না শুনবে না বা শুনতেও পারে, সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা হয়তো একদিন থাকবো না এখানে, কিন্তু স্কুল থাকবে। যে ভালো কাজ করে গেছি, আমার পরবর্তীতে যারা আসবে এখানে আমার সাথে আরও বেশি ভালো কাজ করবে, পরিবেশের সাথে উন্নয়নের সাথে এগিয়ে যাবে। যে স্কুল এবং কলেজটা যে হয়েছে আছে, আজকে ছেলেমেয়েরা হয়তো ওই কলেজে শিক্ষার্থী কম, কলেজটাকে আমি ওরকমভাবে উঠাতে পারতেছি না। সেক্ষেত্রে আমি ব্যর্থও বলবো না। সামনের দিকে ছেলেমেয়েরা যখন ভাববে, জমিরুদ্দিন সরকার বলছিল যখন শিক্ষা অবাক হয়ে যায় আবুল কাশিমের মাথায় কীভাবে আসলো এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে একটা কলেজ করার জন্য। কিন্তু কলেজ থাকবে, পয়সা খরচ করে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে পড়াশোনা করতে হবে না, কম খরচে, স্বল্প খরচে এবং বাড়ির কাছেই নিরাপত্তাজনিতভাবে পড়াশোনা করতে পারবে। আল্লাহ আসলে আরও অনেক করে নিয়ে যায়, একটা মডেল স্কুল হিসেবে পরিণত হোক, সুন্দর এবং ভবিষ্যৎ উজ্জ্বল এবং উজ্জ্বল তারকার মতন স্টার হয়ে ওঠো, আমি করি।